আচ্ছা, মানুষের শরীরের কাঠামোর মতো কি কোনো মন্দির বানানো সম্ভব? বা এমন কোনো ক্যাথলিক গির্জার সন্ধান জানো যা সম্রাট শাহজাহানের সৈন্যরা পুড়িয়ে ফেললেও আজও তার সব মহিমায় দাঁড়িয়ে আছে? কখনো কি শুনেছ প্রায় 2 দশক ধরে তৈরি হওয়া এক সুবিশাল ইমামবাড়া, যেখানে প্রতিটা ইঁট আর করিডর যেন সময়ের ভেতর থেকে উঠে আসা এক ঐতিহাসিক কণ্ঠস্বর? একটাই শহর, কিন্তু 3টি আলাদা বিশ্বাসের গল্প। চলো আজ আমরা ঘুরে দেখব 1600 শতকের পর্তুগিজ ব্যবসায়ীদের গড়ে তোলা ঐতিহাসিক শহর ব্যান্ডেলের এই জীবন্ত স্থাপত্যগুলি, যা আজও আমাদের মনে এক বিস্ময় জাগিয়ে তোলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি একটা নতুন জায়গায় তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি ব্যান্ডেলে। তো ব্যান্ডেলের আমরা বেশ কয়েকটি বিখ্যাত জায়গা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো কোন জায়গাটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কলকাতা থেকে ব্যান্ডেল পৌঁছানোর একাধিক উপায় রয়েছে। যদি ট্রেনে আসতে চাও তাহলে হাওড়া স্টেশন থেকে নিয়মিত লোকাল বা মেমু ট্রেনে সরাসরি ব্যান্ডেল জংশনে পৌঁছে যেতে পারো। আর যদি সড়ক পথে যাও তাহলে দিল্লি রোড, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কিংবা কল্যাণী এক্সপ্রেসওয়ে যে কোনো রুট ধরে খুব সহজেই ব্যান্ডেল আসা যায়। আমরা আজ কল্যাণী এক্সপ্রেস ধরেই চলেছি এই ঐতিহাসিক শহরের পথে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. গুড মর্নিং, আজ 5 জুলাই, এখন টাইম সকাল 7:50। আমরা কলকাতা থেকে বেরিয়েছি মোটামুটি ধরো ওই 7:30 নাগাদ। এই মুহূর্তে রয়েছি কল্যাণী হাইওয়েতে। তো এখান থেকে দেখাচ্ছে ডিস্টেন্স 43 কিলোমিটার, এখনও মানে অ্যারাউন্ড 45 মিনিটস লাগবে। তো চলো, আজকে তো জানোই তোমরা কোথায় যাচ্ছি, ইন্টারভিউ দেখে বুঝেই গেছো। সো লেটস গো, ব্যান্ডেল গিয়ে এখন দেখা হচ্ছে তোমাদের সাথে। কলকাতা থেকে প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন ব্যান্ডেলের হংসেশ্বরী মায়ের মন্দিরে আমরা এক্ষুনি এসে পৌঁছালাম। প্রায় দেখতেই পাচ্ছ বৃষ্টি প্রায় নামতে চলেছে। ওয়েদারটা মানে বেশ সুন্দর, পুরো মেঘলা করে আছে। তো খুব বেশি দেরি করবো না, চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ভেতর থেকে দেখাই। যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য এখানে বাইক রাখার জায়গা রয়েছে পার্কিংয়ের, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর আমরা এবার ঢুকছি গেটে। ঢোকার গেট, এখানে জুতো খুলে তোমাদের প্রবেশ করতে হবে। আচ্ছা, এটা দেখে অনেকটা হগওয়ার্টস মনে হচ্ছে না? হ্যারি পটার হগওয়ার্টস টাইপের অনেকটা। তোমরা যদি ভালো করে দেখো, মানে যারা তোমরা পটার হেড, এটা হ্যারি পটার ভালোবাসো, তারা যদি ভালো করে মন্দিরটা বিশেষত লক্ষ্য করো, দেখবে ওয়ান কাইন্ড অফ হগওয়ার্টসের মতো দেখতে মন্দিরটা। বিশেষ করে চূড়াগুলো অ্যাকচুয়ালি সত্যি কথা। এই মন্দিরে বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি মন্দিরের সীমানার মধ্যে শাঁখা সিঁদুর পড়ানো কঠোরভাবে নিষিদ্ধ। আরে বাবা, এটার কারণটা কি তোমরা কি জানো? মানে এই কারণটা কি, কেন এই মন্দিরে বিবাহ করা নিষিদ্ধ? যারা এইখানে বনে থাকে তারা বলতে পারে। হ্যাঁ, এই এলাকায় জিজ্ঞাসা করবো বলতে। চল, এই রয়েছে হংসেশ্বরী মায়ের মন্দির। তো আমরা চলেই এসেছি একদম মায়ের মন্দিরের সামনে। চলো সামনে গিয়ে মায়ের বিগ্রহটা দেখাই। এখানে দেখতে পাচ্ছি সব সময় একটা গান বাজছে, শ্যামা সঙ্গীত। আচ্ছা, এখানে মা শ্যামা রয়েছেন বেসিক্যালি। শ্যামা মা এখানে হংসেশ্বরী দেবী রূপে বিরাজমান। এখানে তোমরা একদম সামনে থেকে মাকে দর্শন করে নাও।
মায়ের মন্দিরে একদম বাঁদিকে একটা অংশ রয়েছে, তোমাদেরকে জাস্ট দেখাই। এখানে একটা বাবা মহাদেবের বিগ্রহ রয়েছে এখানে, খুব সুন্দর লাগছে। আর এখান থেকে বেরিয়েই সামনেই গার্ডেন। তো প্রধান মন্দির থেকে যদি তোমরা ডান দিকে চলে এসো, তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ দূরে একটা রাজবাড়ি রয়েছে, ওটা পুরনো রাজবাড়ি, ওটা তোমাদেরকে দেখাবো একটু পরে। আর যদি একটু এগিয়ে আসো তোমরা, দেখো এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, এটা হচ্ছে অনন্ত বাসুদেবের মন্দির। এই মন্দিরটা খুব সুন্দর, মানে 17 শতকের টেরাকোটার কাজে যদি তোমরা মানে দেখতে যাও প্রদর্শন, তাহলে এই মন্দিরে দেখতে পারো। যদি তোমরা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানতে চাও, তাহলে জানিয়ে রাখবো 1799 সালে রাজা নৃসিংহদেব রায় প্রথম এই মন্দিরটার স্থাপন শুরু করেন। তবে তিনি তার জীবনকালে এই মন্দিরটা পুরোপুরি কমপ্লিট করতে পারেননি। উনি পরলোক গমন করার পরে ওনার স্ত্রী শঙ্করী দেবী 1814 সালে এই মন্দিরটি স্থাপন করেন। আরও কিছু তথ্য জানা যায় ইতিহাস থেকে, যে উনি অ্যাকচুয়ালি রাজা নৃসিংহদেব উনি ছিলেন একজন মানে কী বলবো আধ্যাত্মিক মানুষ। উনি ওনার লাইফের শেষের দিকে বেশ কিছু বছর বারাণসী গিয়ে কাটিয়েছিলেন। এবং বারাণসীতে গিয়ে উনি কুণ্ডলী তত্ত্ব এবং যোগচর্চা প্রচুর চর্চা করেন। এবং ওখান থেকে ফেরার পরে উনি ডিসাইড করেন উনি এমন একটা মন্দির বানাবেন যেটা শুধুমাত্র পূজার স্থান না, যেটা আমাদের মানব শরীরের আধ্যাত্মিকতা এবং শরীরের কাঠামোর একটা প্রতীক হয়ে থাকবে। সেই জন্য তোমরা যদি মন্দিরটা ভালো করে দেখো, এই মন্দিরটার 5টা তালা, 5 তলা মানুষ শরীরের টোটাল 5টা সূক্ষ্ম নারীর যে প্রতীক সেটাকে ডিপেন্ড মানে রিপ্রেজেন্ট করে। আর ওপরে যেরকম পদ্মফুলের টোটাল 13টা পদ্মকলি আছে, ওটা হচ্ছে কুণ্ডলিনী শক্তির প্রতীক। আর একটা ব্যাপার যেটা প্রথমে তোমাদেরকে বলেছিলাম, যে এই মন্দিরে কিন্তু বিবাহ করা নিষেধ। তার কারণটা আমি এখানে একজন পুরোহিতকে জিজ্ঞাসা করলাম, বাট উনি প্রপারলি খুলে কিছু বললেন না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও যে কেন এখানে বিবাহ করা বারণ। তবে শুধুমাত্র এই মন্দির না, এই মন্দিরে যদি তোমরা ঘোরো, এর আশেপাশে কিন্তু তোমরা ইতিহাস জড়িত অনেক কিছু দেখতে পাবে। রাজবাড়ি, এখানে সব পুরনো রাজবাড়ি রয়েছে। এই দেখো, এই ঠিক বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা রাজবাড়ি। এটা অপেক্ষাকৃত নতুন মনে হচ্ছে দেখে। নতুন না, এখানে লোকাল মানুষরা বললো যে এটা প্রতি বছর রং টং করে মানে নতুনের মতো রেখেছে, যেহেতু এখানে এখনো বসবাস করে। হ্যাঁ, এবং দেখো ঠিক ওর পেছনে দেখো একটা রাজবাড়ি দেখতে পাচ্ছ। এটা একদম তো আমরা একবার ওই রাজবাড়িটা দেখে আসবো, এই রাজবাড়িটা ঠিক কীরকম দেখতে। এটাতে ঢোকা নিষেধ, ফটো ভিডিও তোলা বারণ, এখানে যাওয়া যাবে না, কারণ যেহেতু বাস করে থাকে এখানে। হ্যাঁ, চলো আমরা এই রাজবাড়িটা একটু সামনে থেকে দেখে আসি। দেখো এখান থেকে অ্যাকচুয়ালি এখানটাতে আমরা ঠিক ঢুকতে পারিনি, এখান থেকে কত সুন্দর লাগছে। দেখো অনন্ত বাসুদেবের যে মন্দিরটা, যেটা তোমাদেরকে আমি একদম সেই মন্দিরের ওপর থেকে বলছিলাম, কতটা সুন্দর লাগছে দেখো। চলো একটু সামনে থেকে দেখে আসি আমরা রাজবাড়িটা। এটা ঠিক রাজবাড়ি তো লাগছে না, এটা রাজবাড়ির একটা পার্ট ছিল আই থিঙ্ক। এখানে মন্দির সারাদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত, কিন্তু পুজো বন্ধ থাকে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত, তারপরে আবার পুজো হয়। তো এখানে যদি তোমরা ভোগ খেতে চাও, 60 টাকার বিনিময়ে তোমরা প্রত্যেকদিন ভোগ খেতে পারো। যদি তোমরা খুব ভালো করে জায়গাটা দেখো, পুরো জায়গাটা বেসিক্যালি একটা রাজ পরিবারেরই একটা সীমানার মধ্যেই সীমাবদ্ধ আর কি, বুঝতে পেরেছো? একদিকে তোমরা দেখালাম একটা রাজবাড়ি, পিছনে একটা রাজবাড়ি, আর চারিদিকে শুধু পুরনো রাজবাড়ি। আর যেটা তোমাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি একটা নহবতখানা। নহবতখানা বলতে এটা বোঝায়, তোমাকে মানে একদম সামনে গিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি অ্যাকচুয়ালি নহবতখানা কাকে বলে। তো এটা ছিল অ্যাকচুয়ালি নহবতখানা, প্রধান যে রাজবাড়ি তার নহবতখানা। নহবতখানা বলতে যেটা বোঝায়, যখন রাজারা এন্ট্রি করতো এই গেট থেকে, এই ওই ওপর থেকে না সারেঙ্গা বলো বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে ওনাদেরকে ওয়েলকাম জানানো হতো যখন এখান থেকে এন্ট্রি নিত। দরজাটা এতটা সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর ছিল রাজবাড়িটা, তাই না? আজকে ভিডিওটা বেশ বৈচিত্র্যপূর্ণ হতে চলেছে, তার কারণ আজকে টোটাল 3 ধরনের ধর্মস্থান তোমাদেরকে দেখাবো। প্রথম ধর্মস্থানে আমরা এখন দাঁড়িয়ে আছি, যেটা হিন্দুদের একটা অবিস্মরণীয় ধর্মস্থান কংসেশ্বরী মন্দির। এরপরে আমরা যেতে চলেছি খ্রিস্টানদের ব্যান্ডেল চার্চ, এবং তারপরে যাবো আমরা মুসলিম সম্প্রদায়ের ইমামবাড়া। ওকে চলো, তো দেখা হচ্ছে একদম ব্যান্ডেল চার্চে গিয়ে। কংসেশ্বরী মন্দির থেকে তোমরা যখন ব্যান্ডেল চার্চের দিকে যাবে, প্রায় 6 কিলোমিটার ডিস্টেন্স, তো তোমাদেরকে হুগলি নদীর ঘাট ধরে যেতে হবে। যাওয়ার পথে রাস্তাটা সত্যি সুন্দর, বাট যাওয়ার পথে জিনিস আমাদের চোখে বললে দেখো, এখানে
খুব দারুণ কিছু মন্দির রয়েছে একদম হুগলি নদীর পাশে। আর সামনে একটা রাজবাড়িও দেখতে পাচ্ছি, জানি না এটা কোন ফ্যামিলির রাজবাড়ি, বাট এই রাজবাড়িটা খুব সুন্দর। রাজেন্দ্র নীলা। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ব্যান্ডেলে, আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল, যেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো আমরা ব্যান্ডেলে যে ঢুকবো এবার, লেটস গো। এই ব্যান্ডেলের যে গেট আমরা ঢুকছি, দেখো এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, হ্যাঁ। আর এখানে টাইমিং রয়েছে 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। তবে এই গেটটা দিয়ে খুব মোটা মানুষরা ঢুকতে পারবে না। হ্যাঁ, এখন প্রেয়ার হচ্ছে, আগে তাড়াতাড়ি যাই তাহলে প্রেয়ারটা দেখতে পাবো। এখন প্রেয়ার হচ্ছে, দেখো এখানে মাস টাইমিং রয়েছে, কোন টাইমে হয় সে টাইমটা দেখিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি যাই, কারণ প্রেয়ারটা হচ্ছে, আমাদেরকে প্রেয়ারটা দেখতে হবে। আমার বহুদের ইচ্ছা এরকম একটা প্রেয়ার দেখার, জিসাস ক্রাইস্টের। তারপরে তোমাদেরকে মন্দিরের ডিটেলস সম্বন্ধে কথা বলবো, এখানে এগুলো দেখানোই হলো না। পরে দেখাবো সব, আগে প্রেয়ারটা দেখে নিই। তো অনেকটা দৌড়ে দৌড়ে আমরা মানে ওখানে গেলাম প্রেয়ারটাকে শুনবো বলে, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে যারা নন খ্রিস্টান তারা প্রেয়ার হলে প্রেয়ার টাইমে অ্যালাউড না, প্রেয়ার হয়ে গেলে তোমরা যেতে পারো। তো সেই জন্য আমরা আবার এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এ দেখো ঢোকার সাথে সাথে মারিয়াম, জোসেফ অ্যান্ড জিসাস ক্রাইস্টের একটা এখানে মূর্তি রয়েছে। চলো আমার সামনে এগোই। এটা ওনাদের বাবা। ব্যান্ডেজ আছে, এরকম ভেতরে ঢুকছি, জায়গাটা সত্যি অনেকটাই বড়, অনেকটাই বড়। বড় আর ঢুকলে না কি শান্তি লাগছে। আর পুরো জায়গাটাতে জিসাস ক্রাইস্টের এত সুন্দর সুন্দর স্কাল্পচার রয়েছে। এই দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে। এই যে এখানটাতে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবে পা দিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি। আরও যদি আমরা সামনে এগোই, দেখো এখানে একটা এমন একটা সিন এখানে বানানো হয়েছে যেখানে জিসাস ক্রাইস্ট উনি হয়তো মানে কোনো কিছু বাণী প্রচার করছেন। সবাই মন দিয়ে শুনছে। হ্যাঁ, ইভেন এটার মধ্যে এক এঞ্জেলও রয়েছে, হ্যাঁ, দুটো এঞ্জেল রয়েছে। দুটো এঞ্জেল রয়েছে। চলো আর একটু সামনে এগোনো যাক। দেখো সামনে একটা এত বড় ওপেন গার্ডেন রয়েছে, কি বিশাল একটা গার্ডেন। গার্ডেনেও কি দারুণ দারুণ মূর্তি করা। হ্যাঁ, আমরা গার্ডেন দিকে একটু পরে যাব, আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই ব্যান্ডেল চার্চের একটা বিশিষ্ট ইতিহাস। তো এখন তোমাদেরকে দেখাবো একটা ইতিহাস বিশিষ্ট একটা জিনিস, যেটা হচ্ছে একটা জাহাজের মাস্তুল, পর্তুগিজ জাহাজের মাস্তুল এখানে এখনো সুরক্ষিত রয়েছে। হিস্ট্রিটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হিস্ট্রি রয়েছে, তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। যতদূর আমি জানি যে কোনো একটা সময়ে পর্তুগিজরা তো এখানে উপনিবেশ প্রতিস্থাপন করেছিল। তো সেরকম মোমেন্টে পর্তুগিজের কোনো একটা যুদ্ধ জাহাজে প্রচুর ঝড়ের পরিমাণে ওদের একটা প্রবলেম হয়। তো ওরা মাদার মেরির কাছে সে সময় প্রার্থনা করেছিল যে জাহাজটা যাতে রক্ষা পায়। রক্ষা পাওয়ার পরে ওরা অ্যাজ এ রেসপেক্ট হিসেবে সেই জাহাজের মাস্তুলটা এই ব্যান্ডেজাজকে ওরা দান করে। এই দেখো ব্যান্ডেজাজ দেখে নাও মাস্তুলটা। এবার তোমাদের পুরো গার্ডেন এরিয়াটা দেখিয়ে দিই। তো গার্ডেনে একদম সামনেই খুব সুন্দর সুন্দর কিছু স্কাল্পচার করা রয়েছে জিসাস ক্রাইস্টের ক্রুসিফিকেশনের সময়ের। দারুণ দারুণ কিছু স্কাল্পচার রয়েছে এখানে। সত্যি বাগানটা না খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সত্যি সুন্দরভাবে সাজানো। মানে এখানে আসলে সত্যি একটা মেন্টালি পিস তোমরা ফিল করতে পারবে। এটা কত সুন্দর সামনে একটা জিসাস ক্রাইস্টের স্কাল্পচার রয়েছে, উনি সবাইকে আহ্বান করছেন। আর পুরো বাগানটা জুড়ে রয়েছে নানা রকমের স্কাল্পচার। জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই একবার অ্যাট এ গ্ল্যান্স। এই দেখো আমি একদম বাগানের সামনে চলে এসেছি। একটা পার্কের মতো করা রয়েছে পুরো বাগানটাতে জুড়ে, আর নানা রকমের স্কাল্পচার তোমরা দেখতে পাচ্ছ এখানে। এখানে পুরো ঘিরে পুরো জায়গাটা রয়েছে, এই দূরে একটা জিসাস ক্রাইস্টের স্কাল্পচার রয়েছে। তো পুরো জায়গাটাতে নানা রকমের স্কাল্পচার রয়েছে, আর পুরো সবুজ ঘাসে ভরা একটা বাগান। আর আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে সেই ইতিহাস বিখ্যাত ব্যান্ডেল চার্চ। তো এই ব্যান্ডেল চার্চের ইতিহাস কেন এতটা কনফিউজিং, তোমরা তো
একটা জিনিস দেখেছো যে ওখানে লেখা রয়েছে ফাউন্ডেড 1599, বাট তোমরা জানলে অবাক হবে যে 1599-এ যে ব্যান্ডেল চার্চ বানানো হয়েছিল সেটা কিন্তু এটা নয়। পুরো হিস্ট্রি তোমাদেরকে বলি, 16 শতক মানে প্রায় একদম শুরুর দিকে আমি বলছি, 1599 যখন এটা তৈরি হয়েছিল, অ্যাকচুয়ালি তখনই তৈরি হয়েছিল। তো তখন কীভাবে তৈরি হয়েছিল, তখনকার অগাস্টিয়ান যে পর্তুগিজরা ছিল তারা এখানে এসে প্রথমে অভিনিবেশ করে এবং তারা প্রথম ব্যান্ডেজটা বানিয়েছিল। এবার মুশকিল হয়েছিল কোথায়, ওরা বানিয়েছিল তখনকার দিনে যে মোগল সম্রাট ছিল সম্রাট আকবর, তো ওনার পারমিশনেই এটা প্রথম বানানো হয়েছিল। কিন্তু একটা প্রবলেম ঘটে 1632 সালে, যখন সম্রাট শাহজাহান যখন দিল্লির মসনদে বসেন, তো ওনার কাছে কিছু কমপ্লেন আসে যে পর্তুগিজরা হয়তো জলদস্যুতা করছে বা এমন কিছু আইন তারা লঙ্ঘন করছে, যেটার জন্য তখন একটা প্রবলেম হয় কি, সম্রাট শাহজাহানের নির্দেশে পর্তুগিজদের এগেনস্টে একটা সামরিক অভিযান চালানো হয় এবং সেই মোমেন্টে এই চার্চটাকে পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অনেকের মতে এটা পুড়িয়ে ফেলা হয়েছিল। এবং তার ঠিক কয়েক বছর পরে যখন আবার ওনাকে রিপারমিশন দেওয়া হয় পুনর্নির্মাণ করার, তো 1640 সালে এটাকে আবার প্রথম বানানো হয়, পুনর্নির্মাণ করা হয়। আর 1988-এ পোপ জন II এটাকে ফ্যামিলিয়ার বেসিলিকা বলে একটা উপাধি দেন, যেটার জন্য এটা আজও বিশাল বিখ্যাত, নট অনলি ইন পশ্চিমবঙ্গ, পুরো ভারতে তোমরা বলতে পারো এটা ক্যাথলিক চার্চ হিসেবে এটা বিখ্যাত। এবার আমরা ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকছি। দেখো ডান দিকে কিছু হয়তো আবাসিক কিছু রয়েছে এখানকার স্টাফেদের থাকার জন্য, আর এই যে আমরা সামনে এবার এগোচ্ছি, অনেক বড় বড় করিডোর পুরো জায়গাটা রয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এখানে। এটা একদম ব্যান্ডেজ আছে, ভেতরে আমরা চলে এসেছি। দেখো সামনে অনেকেই প্রার্থনা করছে জিসাস খ্রাইস্টের সামনে, একটা দারুণ মূর্তি রয়েছে এখানে। আর দেখো অনেকে উপরে উঠছে, এখান থেকে উপরে উঠে জায়গাও রয়েছে, আমরা উঠবো উপরে একদম। আমরা ধীরে ধীরে উপরে উঠছি এবার। আর এখান থেকে দেখো পুরো ব্যান্ডেল চার্চটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটা একদম ব্যান্ডেজের সামনের পার্সনটা, অ্যাকচুয়ালি এখান থেকে ঢোকা বন্ধ, তো বাইরে থেকে ভিডিওটা আমি করে নিচ্ছি। আর দেখো এটা যে সামনে মেন প্রেয়ার হল। আচ্ছা আমরা তো বাইকে করে পুরোটা ঘুরছি, তো তোমরা তো সবাই বাইকে করে ঘুরবে না, তোমরা যারা এখানে এসে লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করবে তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, চলো। আপনি পুরো ব্যান্ডেলটা ঘুরিয়ে দেখান ধরুন কেউ যদি বুক করে আপনাকে, তো সারাদিনের জন্য যদি কী কী জায়গা আপনি দেখাবেন? দেখাবো ইমামবাড়ি দেখাবো, আচ্ছা ইমামবাড়া দাদা দেখাবেন, লাইরি বাবা দেখাবো, লাইরি বাবা মন্দির দেখাবেন, দর্শনচন্দ্রের বাড়ি দেখাবো, হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী দেখাবো। আচ্ছা কত দিতে হবে আপনাকে? আপনাকে টোটাল যদি তোমরা বললে 8 টাকা দাম, 7 টাকা। 700 টাকা। তো দাদা 700 টাকায় পুরো ব্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারে। আপনার নাম্বারটা দাদা একটু বলে দিন। 8100131393। দাদা নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তো তোমরা এখানে তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অনলি 700 টাকায় পুরো ব্যান্ডেল তোমাদের ঘুরিয়ে দেখাবেন। থ্যাংক ইউ দাদা। ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়ার ডিস্টেন্স প্রায় 1.5 কিলোমিটার, মানে মিনিট 5-এর মতো লাগবে, তো খুব বেশি দূরত্ব না, কাছেপিঠি তোমরা জানো। তো যাওয়ার আগে আমরা একটু ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছি। এটা রয়েছে এই মোমেন্টে আমরা, এটা চাঁদনি ফেরিঘাটের কাছে একটা পার্ক, তোমরা আসলে এখানেও ভিজিট করতে পারো, জায়গাটাও সুন্দর, একটাতে বসে বেশ ভালো লাগবে। তো আমরা এখানে বসে আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আমরা যাবো ইমামবাড়া। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের ব্যান্ডেলের 3 নম্বর জায়গা, যেটা হচ্ছে যে ইমামবাড়া।
তো চলো এবার ইমামবাড়ার ভিতরে ঢোকা যাক, আমাদেরকে পুরোটা দেখাই। তো আমরা ইমামবাড়া ঢুকছি। তো আমরা এই গেটের সামনে এসে গেছি। দেখো এখানে 20 টাকা এন্ট্রি ফি রয়েছে, আর শুক্রবার এখানে বন্ধ থাকে, নামাজের জন্য বন্ধ থাকে। আর ভিজিটিং আওয়ার রয়েছে এখানে নভেম্বর টু ফেব্রুয়ারি সকাল 8টা থেকে 5টা, আর মার্চ থেকে অক্টোবর 8টা থেকে 5:30। তো আমরা ইমামবাড়াতে ঢুকলাম। ওফ, এটা অবিস্মরণীয় স্থাপত্য, এটা কি দারুণ এই স্থাপত্যটা। ওফ, অসাধারণ নয়? এর কিছু ডিটেলস রয়েছে। ইমামবাড়া প্রবেশদ্বারের উপর একটি চূড়া রয়েছে, যেটা আনুমানিক 150 ফিট। এই চূড়াটার কথা বলা হচ্ছে। 150 ফিট এই ক্লক টাওয়ারটার উচ্চতা রয়েছে টোটাল। আর যে চাবিটা এখানে দম দেওয়া হয়, সেই চাবিটার ওয়েট রয়েছে 20 কিলো। বুঝতে পেরেছো মানে কতটা মানে হেভি ওটা। আরেকটা জিনিস সেখানে লেখা রয়েছে যে ঘড়ির ওপরে যেতে গেলে মেয়েদের একটা সিঁড়ি দিয়ে যেতে হবে আর ছেলেদের একটা সিঁড়ি দিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে দেখো এদিকে লেখা রয়েছে ওয়ে টু ক্লক টাওয়ার অনলি লেডিজ, আর ওদিকে রয়েছে জেন্টস। এই সাইডে দেখো জেন্টস রয়েছে। তো আমরা পুরো জায়গাটাকে ঘুরে দেখি, তারপরে আমরা উপরে উঠবো। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুগলি সেই বিখ্যাত ইমামবাড়াতে। পুরো জায়গাটা দেখতে দেখতে এই জায়গাটা ইতিহাস সম্বন্ধে তোমাদের কিছু বলি। অনেকের মতে ইমামবাড়া মানে মসজিদ, অনেকে ভুল ধারণা এটা। ইমামবাড়া কোনো মসজিদ না, এটা আসলে মুসলমান যে গোষ্ঠী রয়েছেন, মুসলমান সম্প্রদায়ের শিয়া সম্প্রদায় যারা রয়েছেন, ওনাদের এটা আরাধনা কেন্দ্র। আচ্ছা, আজকে তোমরা যে এত বিশাল ইমামবাড়াটা দেখছো, এই ইমামবাড়া কিন্তু সব থেকে প্রথম কে তৈরি করেছেন তোমরা বলতে পারবে? এই ইমামবাড়া কিন্তু সেই ইমামবাড়া না, এটা প্রথমে ছিল। প্রথমে একটা ছোট ইমামবাড়া বানানো হয়েছিল। কে বানিয়েছিলেন? এটা প্রথম বানিয়েছিলেন পারস্য থেকে আসা একটা ব্যবসায়ী আগা মোতাহের। উনি সব থেকে প্রথমে বানান, ঠিক আছে। এবং এই বড় ইমামবাড়াটা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি তখনকার দিনে সমাজকর্তা মোহাম্মদ হাজি মহসিন, ওনার ট্রাস্টের টাকা থেকেই এই পুরো এত বড় ইমামবাড়াটা বানানো হয়েছিল। কবে বানানো হয়েছিল? আসলে উনি ওনার জীবনকালে এই ইমামবাড়াটা দেখে যেতে পারেন। উনি 1812 সালে ইন্তেকালের পরে ওনার ট্রাস্টের টাকা থেকেই 1841 সালে এই ইমামবাড়াটার কাজ শুরু হয় এবং 1861 সালে এই ইমামবাড়াটার কাজ সম্পূর্ণ হয়। আর বর্তমানে ইমামবাড়াটি রয়েছে ওয়াকফ বোর্ডের অধীনে, তার অধীনেই এই পুরো জায়গাটা মেনটেন এই মোমেন্টে হচ্ছে। সত্যি কথা মানে ঐতিহ্য তো ডেফিনেটলি এই স্থাপত্যের মধ্যে পুরো ছড়িয়ে রয়েছে। তোমরা যদি মানে এখানে আসো, ফিল করো। বিশেষ করে দেখো যখন আমরা এদিকে তাকাই না, এই ইমামবাড়ার প্রত্যেকটা কড়িবর্গা, প্রত্যেকটা দেওয়াল ইতিহাসের সাক্ষী। আমি আস্তে আস্তে উপরে উঠছি। কি বিশাল বিশাল বারান্দা দেখছো? তো এবার আমরা ওপরে যে ঘন্টা ঘর সেটা দেখতে যাবো। তো ও তো মেয়েদের ও দিক থেকে যেতে হবে ওকে, আর আমাকে বলে দিয়েছিলাম যে ছেলে আর মেয়েদের দুদিক দিয়ে যেতে হবে আলাদা আলাদা। তো ও ওদিক দিয়ে, আমি এদিকে। চল। জিজ্ঞাসা করে যাও, ওই তো দেখা আছে গেট। এদিক থেকে দেখো মেয়েদের এন্ট্রি, অনলি লেডিজ। ওদিক থেকে যাক। আর আমি চলেছি এদিক থেকে। ওকে একলার সাথে মন তো চাইছিল না, বাট এখানে রুলস ইজ রুলস, কিছু তো করার নেই, যেতে তো হবে একলাই। তো আই এম গোয়িং থ্রু জেন্টস এন্ট্রি। এগোচ্ছি, এদিকে আবার লেডিস নট অ্যালাউড। এ দেখো সিঁড়ি, এখানে কিছু কিছু কুলুঙ্গি রয়েছে মাঝে মধ্যে, বেশ পেঁচিয়ে 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 পুরো সিঁড়িটা গোল করে ঘুরছে। দেখো এখানে কোনো তাজিয়া রাখা আছে আই থিঙ্ক।
এখানে কোনো রুম আছে। চলো, এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি যেখান থেকে ব্রিজ দেখা যাচ্ছে। এই দেখো, বাট এখানে ঢোকা যাবে না কারণ এখানে তালা দেওয়া আছে। ঘন্টাঘরের দিকে যাওয়া যাক। বাপরে, এখনো সিঁড়ি চলছে। এই দেখো ঘন্টাটা, এই যে ঘন্টা, 3টে ঘন্টা রয়েছে দেখতে পাচ্ছ, 1, 2, 3টে। এই যে ঘন্টাটা, সত্যি বিভৎস বড় ঘন্টাগুলো। দেখি এর উপরে যাওয়া যায় কিনা। এটা একদম টপ, একদম উপরে। এই দেখো, এখান থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে। খুব সুন্দর হাওয়া আসছে এখানে। আর এখান থেকে দেখো এই পুরো ব্রিজ আর নদীর পুরো একটা প্রপার ভিউ আসছে এখান থেকে। সো আই হোপ মোটামুটি তোমাকে দেখাতে পারলাম। এবার আমি নিচে নামছি। আমাদেরকে ক্লক টাওয়ারের ওপরে যে ঘন্টাগুলো রয়েছে সেগুলোকে দেখালামই। এরপরে আমরা দেখাবো এখানকার আরেকটা আকর্ষণীয় জিনিস, যেটা হলো সূর্য ঘড়ি, যেটা এই নদীর এই পাশটাতেই রয়েছে। তো চলো গিয়ে দেখাই। তো আমরা এবার ধীরে ধীরে নদীর ধারের দিকে এগোচ্ছি, যেখানে তোমাদেরকে আমরা সূর্য ঘড়িটা দেখাবো। এই যে আমরা গেট থেকে এক্সিট করছি, ওই যে সামনে রয়েছে সূর্য ঘড়ি। ওহ, সত্যি এখানকার নদীর ধারের এইখানকার আমেজটা আলাদা রকম। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, আর সামনে ওপেন হুগলি নদী, অসাধারণ লাগছে। এই যে আমরা সূর্য ঘড়ির কাছে এসে গেছি। দেখো এখন সময় 11:55 প্রায়। আই থিঙ্ক এটা ছায়ার উপরে ডিপেন্ড করে মেজারমেন্টটা করা হয়। সূর্যঘড়ি দেখার পর এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকে যাত্রা এখানেই শেষ। ব্যান্ডেলের এই 3টি ঐতিহাসিক নিদর্শন শুধু 3টি ধর্মের পরিচয় বহন করে না, বরং আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্য, ইতিহাস আর সম্প্রীতি একটি শহরের আসল পরিচয়। সমগ্র ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।